বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। পণ্ডিত ওয়াল্টার স্কট বলেছেন, বিশেষ পরিস্থিতিতে মানুষ বন্ধু এবং শত্রুকে চিনতে পারে, আর যে পারে না সে তার ভুলের জন্য মাসুল দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের চলার জীবনে আমাদেরকে অনেক কিছুই লক্ষ্য করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে এবং পর্যবেক্ষণ থেকে আমাদেরকে শিখে নিতে হবে। আমরা এরই মাঝে বন্ধু এবং শত্রুদেরকে আমরা চিহ্নিত করতে পারবো কে আমার হিতাকাঙ্ক্ষী, কে আমার শত্রু। যদি তা তোমরা ব্যর্থ হও তাহলে তোমাদেরকে অবশ্যই মাসুল দিতে হবে। এই বিষয়টার উপর আমি একমত হয়ে আমি মোহাম্মদ উকিল উদ্দিন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর এর পক্ষ থেকে একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 2 হিসাবের বইসমূহ পাঠ খতিয়ান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে আমরা খতিয়ানের থিওরিক্যাল বিষয়গুলো, খতিয়ান কাকে বলে, খতিয়ানের উদ্দেশ্য, খতিয়ানের বৈশিষ্ট্য এবং খতিয়ান কিভাবে প্রস্তুত করা হয় এবং খতিয়ানকে বিভিন্ন দুটি ছক আছে, দুইটি ছকের মধ্যে ত্রিছক আমরা আলোচনা করেছি এবং জাবেদা থেকে কিভাবে খতিয়ান করা হয় সেটার সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের খতিয়ানেরই আলোচনা থাকবে। সেটা হবে, যদি কোনো জাবেদায় একাধিক ডেবিট ও ক্রেডিট থাকে তাহলে আমরা কিভাবে খতিয়ান প্রস্তুত করব, তার উপর আজকে আমাদের আলোচনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগের সাথে বিষয়গুলো বোঝার চেষ্টা করবে এবং এই ধরনের খতিয়ানগুলো তোমরা বই থেকে অনুশীলন করবে এবং এই ক্লাসটা বা এই পাঠটা অনুশীলন করবে এবং আশা করি তোমরা ক্লাস শেষে তোমরা খতিয়ান কাকে বলে বলতে পারবে, খতিয়ানের বৈশিষ্ট্য যেমন আলোচনা হয়েছে সেটাও বলতে পারবে, উদ্দেশ্য বলতে পারবে এবং কিভাবে একাধিক ডেবিট এবং ক্রেডিট থাকলে খতিয়ান করা যায় সেটা তোমরা প্রস্তুত করতে পারবে এবং বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আমাদের পাঠে চলে আসব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয় করে এবং সেখান থেকে কিভাবে খতিয়ান করা যায় সেই বিষয়টি আলোচনা করেছি। আমরা লেনদেনের প্রশ্নটা বা লেনদেনের অঙ্কর যে প্রশ্নগুলো সেগুলো আমরা না দিয়ে সরাসরি জাবেদার সমাধান তোমাদের সামনে উপস্থাপন করেছি। এই জাবেদার সমাধান থেকে কিভাবে তুমি খতিয়ান করবা সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনায় আনবো। আজকে তোমাদেরকে মূলধন খতিয়ান, ক্রয় খতিয়ান এবং বিক্রয় খতিয়ান করাবো এবং এই ধরনের একাধিক জাবেদা থাকলে, অর্থাৎ 2টি ডেবিট বা 3টি ডেবিট, 1টি ক্রেডিট বা 3টি ক্রেডিট 1টি ডেবিট, এই অবস্থা থাকলে কিভাবে খতিয়ান করা হয় সেই বিষয়টা নিয়ে আমাদের আজকে মনোযোগের বিষয়। তাই আমরা প্রথমে মূলধন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পূর্বের যে আলোচনা নিয়ম সেগুলোকে অনুসরণ করে আজকে আমাদের নতুন পাঠ আমরা সম্পন্ন করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূলধন খতিয়ান করব। দেখো, মূলধন খতিয়ানে আমাদের 1 নম্বর জাবেদা দেওয়া ছিল ডেবিট, নগদান হিসাব ডেবিট 50,000 টাকা, ব্যাংক হিসাব ডেবিট 20,000 টাকা, ক্রয় হিসাব ডেবিট 30,000 টাকা, মূলধন হিসাব ক্রেডিট 1 লক্ষ টাকা। আর অন্যান্য জাবেদাগুলোর মধ্যে যেহেতু মূলধন নেই, 1 নম্বর লেনদেনে আমাদের মূলধন ছিল। 1 নম্বর বা 1 তারিখের লেনদেন থেকে কিভাবে আমরা মূলধন খতিয়ান করব তা লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু মূলধন ক্রেডিট আছে তাহলে আমাদের যাবতীয় লেখাগুলো আমাদের ক্রেডিটে লিখতে হবে। ক্রেডিটে লিখতে গিয়ে দেখো, মূলধন ক্রেডিট আছে কিন্তু এখানে ডেবিট আছে নগদ, ডেবিট আছে ব্যাংক হিসাব, ডেবিট আছে ক্রয় হিসাব। যেহেতু আমাদের ক্রেডিট পাশে টাকার অঙ্ক লিখতে হবে, বিবরণী লিখতে হবে যথা নিয়মে ডেবিটগুলো। তাহলে আমার ডেবিটগুলো যদি আমরা লিখতে চাই 1 তারিখে, তাহলে আমাদের নগদান হিসাব ডেবিট লিখতে হবে, ব্যাংক হিসাব আমাদেরকে ডেবিটে লিখতে হবে, ক্রয় হিসাব আমাদেরকে ডেবিটে লিখতে হবে।
নগদের মাধ্যমে ডেবিটে লিখতে হবে আমাদের 50,000 টাকা, যেহেতু সমাধানে 50,000 টাকা দেওয়া আছে। এবং ব্যাংক হিসাব ডেবিট লেখার সময় আমাদের লিখতে হবে 20,000 টাকা, যেহেতু ব্যাংকে 20,000 টাকা দেওয়া আছে। এবং ক্রয় হিসাবে লেখার সময় আমাদেরকে লিখতে হবে 30,000 টাকা, যেহেতু ক্রয় হিসাবে 30,000 টাকা দেওয়া আছে। এই যে আমরা 30,000 টাকা এখানে লিখলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের ক্রেডিট ছিল 1টি এবং ডেবিট ছিল 3টি। সেই অবস্থায় আমরা ক্রেডিট 1টির মূলধন হিসাব নিয়ে আমরা কিভাবে খতিয়ান করলাম তা তোমরা এখানে লক্ষ্য করছো। তাহলে আমাদের এইভাবে একাধিক ডেবিট এবং ক্রেডিট থাকলে কিভাবে করতে হয় সেটা আমরা এইভাবেই করব। অর্থাৎ যদি যে হিসাবটি বা যে খতিয়ানটি করা হবে সেই খতিয়ানের টাকার অঙ্ক যদি ক্রেডিটে থাকে আমাদেরকে ক্রেডিট পাশে লিখতে হবে, এবং যে খতিয়ানটা করব এই খতিয়ানের টাকাটা যদি ডেবিট পাশে থাকে তাহলে আমাদেরকে ডেবিট পাশেই প্রথমে লিখতে হবে। তাহলে আমরা যেহেতু মূলধন হিসাব ক্রেডিট আছে, আমরা ক্রেডিট পাশে আমরা নিয়ম অনুযায়ী লিখেছি। প্রথমে আমরা টাকার অঙ্ক সাথে এবং বিবরণগুলি লিখে নিলাম। এখন ডেবিট পাশে যেহেতু কিছুই নেই, ডেবিট পাশে আমাদের লেখার প্রয়োজন আপাতত নেই। তাহলে আমাদের ডেবিট পাশে আছে 0, ক্রেডিট পাশে আছে 50,000, এর সাথে যা যোগ হবে 20,000, যোগ হবে 30,000, 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা লিখে আমরা দুইটি সমাপ্তি রেখা দিব। এবং 1 লক্ষ টাকা যেহেতু আমাদের ডেবিট পাশে কিছুই নেই, এই 1 লক্ষ টাকা ডেবিট এবং ক্রেডিট পাশে লেখার পর ডেবিট পাশে 1 লক্ষ টাকা থেকে এখানে ধরে নিলাম আমাদের 0 আছে, 0 বাদ দেওয়ার পর প্রাপ্ত ফলাফল হবে আমাদের 1 লক্ষ টাকা, যা বিয়োগফল। এই বিয়োগফলকে বলা হবে ব্যালেন্স শিটে, যা মাসের শেষ তারিখে এটা নির্ণয় করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বিষয়টি খেয়াল করছো। আমি আবার বলবো, দেখো মূলধন যেহেতু সবগুলো ক্রেডিট পাশেই বসবে, সেজন্য আমরা মূলধন আমরা পেয়েছি নগদের মাধ্যমে, সেজন্য 50,000 টাকা লিখছি। ব্যাংকের মাধ্যমে 20,000 টাকা সেটাও লিখেছি। ক্রয় হিসাবের মাধ্যমে পেয়েছি 30,000 টাকা সেটাও লিখেছি। ডেবিট পাশে মূলধনের কোনো লেনদেন ছিল না, সেজন্য আমরা ডেবিট পাশে লিখিনি। ক্রেডিট পাশে মূলধনগুলো যোগ করে 1 লক্ষ টাকা পেয়েছি। এই 1 লক্ষ টাকা লিখে আমাদের সমাপ্তি রেখা দিতে হবে, অর্থাৎ দুইটি দাগ দিতে হবে। অনুরূপভাবে ডেবিট পাশে 1 লক্ষ টাকা লিখে আমাদের দুইটি সমাপ্তি রেখার মাধ্যমে সমাপ্ত করতে হবে। এই 1 লক্ষ টাকা এখানে কিছুই ছিল না, যেহেতু 0 ধরতে পারি। 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকা 0 বাদ দিলে ফলাফল হয় 1 লক্ষ টাকা। এটাই হলো আমাদের ফলাফল। তার মানে হলো খতিয়ানের জের হলো 1 লক্ষ টাকা, যা 31শে ডিসেম্বর ব্যালেন্স সিডি লিখতে হবে এবং পরের মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি লিখতে হবে। পরের মাসে 1 তারিখ বলে ফেব্রুয়ারি মাসের ব্যালেন্স 1 তারিখে ব্যালেন্স বিডি লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূলধন খতিয়ানের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে 3টি ডেবিট এবং 1টি ক্রেডিট আছে, কিভাবে তা লিপিবদ্ধ করা যায়। এখন আমরা অনুরূপভাবে আরো আছে, ক্রয় আছে, বিক্রয় আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপরে আমাদের ক্রয় খতিয়ান নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ক্রয় খতিয়ান নিয়ে আলোচনা করব। দেখো 1 তারিখে আমাদের ক্রয় আছে ডেবিট, কিন্তু ক্রেডিট আছে একটা, আমরা লিখতে পারবো। আবার 3 তারিখে ক্রয় আছে ডেবিট, কিন্তু ক্রেডিট আছে 3টি, নগদ আছে, ব্যাংক আছে, পাওনাদার আছে। তাহলে আমরা কিভাবে ক্রয় খতিয়ান করব তোমরা লক্ষ্য করো। তো ক্রয় খতিয়ান করার সময় ডেবিট পাশে যেহেতু 1 তারিখে ডেবিট পাশে ক্রয় আছে 30,000 টাকা, এই যে আমরা ডেবিট পাশে 30,000 টাকা লিখেছি, বিবরণ লিখতে হবে ক্রেডিটে। তো 3 তারিখে ক্রয় যেহেতু ডেবিট পাশে আছে, আমাদের ডেবিট পাশে লিখতে হবে। টাকার অঙ্ক যেহেতু ডেবিট আছে, আমাদের ডেবিট পাশে লিখতে হবে। আর বিবরণীগুলো হবে ক্রেডিট। তো বিবরণী কি হবে? নগদান হিসাব হবে 10,000 টাকা। দেখো নগদান হিসাবে 10,000 টাকা। আবার কি আছে? ব্যাংক হিসাব ক্রেডিট আছে কত? 20,000 টাকা। যে ব্যাংক হিসাব ক্রেডিট আছে 20,000 টাকা। আবার দেখো কি আছে? পাওনাদার হিসাব ক্রেডিট আছে 30,000 টাকা। পাওনাদার হিসাব ক্রেডিট 30,000 টাকা। তাহলে আমাদের ডেবিট পাশে আমরা লেনদেনগুলি লিখলাম। তাহলে ক্রয় মূলধনের মধ্যে আছে, ক্রয় আছে 30,000 টাকা, প্রথমে লিখেছি। এবং 3 তারিখে ক্রয় 60,000 টাকা, কিন্তু ক্রেডিট বিবরণগুলো লিখতে হবে। যেহেতু ক্রয় ডেবিটে টাকার অঙ্ক আছে, আমাদের ডেবিট পাশে সবগুলো লিখতে হবে। ডেবিট পাশে সবগুলো লিখতে হবে বলতে নগদান হিসাব লিখতে হবে, যার পরিমাণ হবে 10,000 টাকা, এখানে 10,000 টাকা। ব্যাংক হিসাব লিখতে হবে, যার পরিমাণ হবে 20,000 টাকা, এই 20,000 টাকা। এবং পাওনাদারের হিসাব লিখতে হবে,
যার পরিমাণ 30,000 টাকা, এই হলো পাওনাদার হিসাবে 30,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 3 তারিখে ক্রয় করেছিলাম 60,000 টাকা। দেখো এই যে 10,000, 3 তারিখে দেখো নগদে ছিল 10,000 এবং ব্যাংকে ছিল 20,000 এবং ধারে বা পাওনাদারে ছিল 30,000। এই তিনটে যোগ করলে কিন্তু 60,000 টাকায় হয়। আমাদের এইভাবে খতিয়ানগুলো করতে হবে, অন্যান্য খতিয়ানও ঠিক একইভাবে করতে হবে। তাহলে আমাদের যেহেতু ক্রেডিট পাশে কিছুই নেই, ডেবিট পাশে আমাদের টাকার অঙ্ক আছে 30,000, এর সাথে যোগ হবে 10,000, আর যোগ হবে 20,000, আর যোগ হবে 30,000। তাহলে 30,000 আর 10,000 40,000, আর হলো 20,000 60,000, 40,000 60,000, 60,000 আর হবে 30,000 90,000 হবে। আমাদের যোগফল সম্ভবত একটু ভুল হয়েছে, হ্যাঁ এখানে 90,000 হবে, তোমরা 90,000 করে নেবে। এবং ব্যালেন্স সিডি হবে 90,000 এবং ব্যালেন্স ডিডি হবে আমাদের 90,000। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো কিভাবে একাধিক ডেবিট এবং ক্রেডিট থাকলে তার খতিয়ান কিভাবে করতে হয় সেটা আমাদের আলোচনা করা হলো। আমি আশা করি একাধিক ডেবিট ক্রেডিট থাকলেও পাবা, একটি ডেবিট একটি ক্রেডিট থাকলে তোমরা খতিয়ান পাবে। এবং এর পরের দিন আমি ইনশাআল্লাহ আশা করি তোমাদের চলমান জের পদ্ধতিতে কিভাবে খতিয়ান করা হয় তা আলোচনা করব। এখন আমাদের আরেকটি খতিয়ান আছে বিক্রয় খতিয়ান। বিক্রয় খতিয়ান আমরা লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো বিক্রয় খতিয়ানের তোমরা লক্ষ্য করো, বিক্রয় আমাদের কি আছে, বিক্রয় আছে আমাদের 2 তারিখে। ব্যাংক ডেবিট আছে 10,000 টাকা, নগদ ডেবিট 10,000 টাকা, দেনাদার ডেবিট 10,000 টাকা, বিক্রয় ক্রেডিট আছে 40,000 টাকা। তাহলে যেহেতু বিক্রয় টাকাটা ক্রেডিট পাশে আছে, তাহলে আমাদের যাবতীয় লেখা বলে আমাদের ক্রেডিট পাশে লিখতে হবে। লিখতে গিয়ে দেখো আমরা কি কি লিখবো, বিক্রয়ের মধ্যে নগদ ব্যাংকের মাধ্যমে আছে 10,000 টাকা, আমরা ব্যাংকের মাধ্যমে 10,000 টাকা লিখেছি। নগদের মাধ্যমে আছে 10,000 টাকা, নগদের মাধ্যমে 10,000 টাকা লিখেছি। দেনাদার মাধ্যমে 20,000 টাকা, দেনাদার মাধ্যমে 20,000 টাকা লিখেছি। যোগ করে হয় 10,000 যোগ 10,000 যোগ 20,000 সমান 40,000। সমাপ্তি রেখা। এই 40,000 টাকা ব্যালেন্স সিডি হবে, এখানে 40,000 লিখতে হবে। আমাদের 1 লক্ষ টাকাটা জায়গায় 40,000 লিখবো, তোমরা 40,000 লিখতে হবে। এই 40,000 টাকা ব্যালেন্স সিডি এবং পরের মাসে 1 তারিখে 40,000 টাকা ব্যালেন্স বিডি হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বিভিন্নভাবে যেমন মূলধন খতিয়ান, ক্রয় খতিয়ান এবং বিক্রয় খতিয়ানের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে একাধিক ডেবিট এবং ক্রেডিট থাকলে তার খতিয়ান কিভাবে করতে হয়। তোমরা এই অনুশীলনীর মাধ্যমে তা পারবে বলে আমি বিশ্বাস করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটা বারবার অনুশীলন করবে। মূল্যায়ন খতিয়ান কাকে বলে, খতিয়ানের যে নির্ণয় করা যেহেতু বলতে পারবে, খতিয়ানের উদ্দেশ্য বলতে পারবে, খতিয়ানের বৈশিষ্ট্যগুলো বলতে পারবে, পূর্বের পাঠেও আলোচনা করা আছে, আমি আশা করি তোমরা পারবে। এবং একইভাবে একাধিক ডেবিট এবং ক্রেডিট থাকলে কিভাবে খতিয়ান করতে হয় তার প্রশ্নের উত্তর তোমরা পারবে বলে আমি আশা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি কিছু লেনদেন দিয়ে বাড়ি কাজ দিয়েছি এবং এই বাড়ি কাজগুলো থেকে তোমরা ক্রয় খতিয়ান, বিক্রয় খতিয়ান, মূলধন খতিয়ান, ক্রয় খতিয়ান, বিক্রয় খতিয়ান এবং পাওনাদার খতিয়ান করবে। এবং জাবেদাগুলো আমি তোমাদেরকে সংক্ষেপে একটু আলোচনা করে দিব, যাতে তোমরা জাবেদাগুলো করতে পারো এবং জাবেদা থেকে খতিয়ানও করতে পারো। যেমন 1 তারিখে মনি নগদ এত টাকা, ব্যাংক জমা এত টাকা, ক্রয় এত টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে নিশ্চয়ই জানো নগদান হিসাব ডেবিট 70,000 টাকা, ব্যাংক জমা ডেবিট 30,000 টাকা, ক্রয় হিসাব ডেবিট 20,000 টাকা, আর মূলধন হিসাব ক্রেডিট হবে। এর যোগফল তার মানে হলো 1,20,000 টাকা। পণ্য ক্রয় 30,000 টাকা, এর মূল্য নগদে 15,000 টাকা, চেকে 5,000 টাকা এবং ধারে 10,000 টাকা। তাহলে ক্রয় হিসাব ডেবিট হবে 30,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট হবে 15,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 5,000 টাকা, পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট হবে 10,000 টাকা। 3 নম্বরে বিক্রয় আছে 30,000 টাকা, এর মধ্যে নগদে 10,000 টাকা, ধারে 10,000 টাকা এবং চেকে 10,000 টাকা। চেকটি তখনই ব্যাংকে জমা দেওয়া হয়। তাহলে আমাদের নগদান হিসাব ডেবিট হবে 10,000 টাকা, দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট 10,000 টাকা, ব্যাংক হিসাব ডেবিট 10,000 টাকা,
আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে 30,000 টাকা। 4 নম্বরে পাওনাদারকে নগদে 20,000 টাকা, চেকে নগদে 2,000 টাকা এবং চেকে 3,000 টাকা পরিশোধ করা হলো। তাহলে পাওনাদার হিসাব ডেবিট হবে 5,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট হবে 2,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট হবে 3,000 টাকা। 5 নম্বরে 5 তারিখে ব্যাংক থেকে ব্যবসার জন্য 5,000 টাকা ও ব্যক্তিগত প্রয়োজনে 3,000 টাকা উত্তোলন। তাহলে দেখো ব্যবসার জন্য উত্তোলন করলে হবে ব্যাংক হিসাব নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করলে হবে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এই দুইটি লেনদেন আমরা যদি একসাথে লিখতে যাই তাহলে লিখতে হবে নগদান হিসাব ডেবিট 5,000 টাকা, উত্তোলন হিসাব ডেবিট 3,000 টাকা আর ব্যাংক হিসাব ক্রেডিট 8,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাবেদাগুলো তোমাদের মৌখিকভাবে করে দিয়েছি। আশা করি জাবেদাগুলো তোমরা খাতায় লিখে মূলধন হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব এবং পাওনাদার হিসাব করে আনতে সক্ষম হবে। ইনশাআল্লাহ এভাবে অনুশীলন করলে তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে এই প্রত্যাশা রাখি। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ক্লাসে আমি এখানে ইতি টানতে চাচ্ছি। তোমাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে